পাটে এস আলমের সহযোগী সাবেক গভর্নর রৌফ ভুয়া চুক্তি করে 12,000 কোটি টাকা লোপাট। সচিবদের ৮ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ। জাতীয় সরকার ব্যবস্থা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি, জানালেন তারেক রহমান। সাবেক 2 আইজিপি রিমান্ডে, স্বর্ণ চোরাচালানের নেপথ্যে শহীদুল, হাতিয়ে নেন শত কোটি টাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। ব্যাংক লুটপাটে এস আলমের সহযোগী সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদারের দৃষ্টান্তমূলক শাস্তি চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ডলার কেনার ভুয়া চুক্তির মাধ্যমে ইসলামী ব্যাংক তথা এস আলমকে 12,500 কোটি টাকা আত্মসাতে সুযোগ করে দেয়ায় চরম ক্ষুব্ধ অর্থনীতিবিদ ও সাধারণ মানুষও। সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার, এস আলম সহ ব্যাংক খেকো সিন্ডিকেটের হোতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। আব্দুর রৌফ তালুকদার বলা হয়, ব্যাংক খাদক সাইফুল আলম মাসুদ উরুফে এস আলমের আবদারেই তাকে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর নিয়োগ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। তাই গভর্নরের মতো স্পর্শকাতর পদে বসেও এস আলমের ব্যাংক লুটপাটে নজিরবিহীন প্রশ্রয় দিয়েছেন আব্দুর রৌফ তালুকদার। এক্ষেত্রে রিজার্ভ নিয়ে জালিয়াতি করতেও পিছপা হননি তিনি। ব্যাংকের গভর্নর বা মন্ত্রী পরিষদে যারা ছিল, অর্থ মন্ত্রণালয়ে যারা ছিল, যাদের দায়িত্বে এই বিষয়গুলো ছিল, প্রত্যেকে সমানভাবে দায়ী। যা টাকা পাচার করেছে সেগুলো সম্পূর্ণ ফেরত দিতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত 18ই জানুয়ারি ইসলামী ব্যাংক থেকে $200 মিলিয়ন ভুয়া ক্রয় দেখিয়ে ইসলামী ব্যাংককে দেওয়া হয় 2,200 কোটি টাকা। এরপর মার্চে $350 মিলিয়ন ক্রয় দেখিয়ে ব্যাংকটিকে আরও 3,850 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। সবই হয়েছে জালিয়াতির মাধ্যমে, যার পেছনে এস আলম ও রৌফ তালুকদার। অন্যান্য প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল যারা ছিলেন, তারা যেভাবে শেখ হাসিনার পুতুল হিসেবে কাজ করেছেন, ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর যিনি ছিলেন তিনিও কিন্তু ঠিক একই কাজ করেছেন। আমরা চাইব যে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই ধরনের পুতুল যেন তৈরি না হয়। যারা এইসবের সাথে জড়িত ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং আগামীতে যাতে করে এই প্রতিষ্ঠানগুলো থেকে ব্যবহার করে কেউ ব্যক্তি স্বার্থে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে ফায়দা নিতে না পারে। এরপর 3 জুলাই ইসলামী ব্যাংক থেকে $550 মিলিয়ন ভুয়া ক্রয় দেখিয়ে ব্যাংকটিকে 6,490 কোটি টাকা পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। কয়েক দফা তাগিদের পর $100 মিলিয়ন আদায় হলেও ইসলামী ব্যাংকে রয়ে যায় আরও $450 মিলিয়ন। হাসিনার পতনের পর 11 আগস্ট 5,310 কোটি টাকা আদায় করে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রিজার্ভের হিসাবে থেকে যায় $450 মিলিয়ন। যদিও নিট রিজার্ভে তা দেখাননি সাবেক গভর্নর ও তার সহযোগীরা। রৌফ তালুকদারের জালিয়াতি ধরা পড়ে 28 আগস্ট গ্রস রিজার্ভ থেকে ওই $400 মিলিয়ন বাদ দেওয়ার পর। এতে গ্রস রিজার্ভ 25.64 বিলিয়নে নামলেও নিট রিজার্ভ বেড়ে উন্নীত হয় $20.60 বিলিয়ন। গভর্নর বা বাংলাদেশ ব্যাংকের যে কর্তৃপক্ষ তাদের ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। সঠিকভাবে বিচার হওয়া উচিত এবং যাতে করে একটা উদাহরণ হয় যে ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংক যেন এরকম করে অর্থনীতিকে ক্ষতি করতে না পারে। নিয়ম অনুযায়ী যেদিন ডলার কেনা হবে পরদিন তা রিজার্ভে যোগ হওয়ার কথা, কিন্তু প্রথম দফায় ভুয়া ডলার ক্রয়ের পরদিন 19 জানুয়ারি শুক্রবার ও 20 জানুয়ারি ছিল শনিবার। এ দুদিন সাপ্তাহিক ছুটি। এরপর 21 জানুয়ারি রোববার ছিল নিউ ইয়র্কে বন্ধের দিন। পরদিন সোমবারও ডলার যোগ হয়নি। তখন পরিষ্কার হয়ে যায় এটা ছিল ডলার কেনার নামে জালিয়াতি। মেহেদী হাসান, 21শে টেলিভিশন, ঢাকা। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সহ সচিবদের ৮ নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সঙ্গে প্রথম বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সে সময় সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করেন ড মোহাম্মদ ইউনূস। এই গুচ্ছ নির্দেশনার মধ্যে রয়েছে সংস্কার কর্মসূচি প্রণয়নে
প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়া, চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা, দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 10 বাংলাদেশি দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্নীতি নাকি অডিট অবজেকশন তা দেখেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। অভিযোগের নেচার দেখে আমার মনে হচ্ছে যে এগুলি অনেকগুলি অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন দুর্নীতি এক জিনিস না। অডিট অবজেকশন অফিসাররা মিট করবেন, মিট করার আগে পর্যন্ত তাদের পেনশন হবে না, এবং যখন মিট করে সব শেষ পর্যন্ত এমন হয় যে কিছু আসলেই হয়তো দিতে হবে টাকা, সেটা এমনকি তাদের পেনশন থেকে কেটে রেখে বাকি টাকা দেওয়া, এইরকমও আছে। তো আমরা দেখব। আর সহযোগিতার প্রশ্ন যেটা, অবশ্যই আমরা তো চাই না যে কোনো দুর্নীতি হোক, কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটা আমরা অবশ্যই করব। দেখতে হবে যেটা প্রকৃতই দুর্নীতি হয়েছে কিনা, সেটা আমাদের দৃষ্টিতে, সেটা দেখে আমরা তাদের সাথে সহযোগিতা করব। জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি, এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, বিএনপি জাতীয় ঐক্যতে বিশ্বাসী। স্বাধীনতার পর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে স্বেচ্ছাচারিতা হয়েছে, বিএনপি তার পুনরাবৃত্তি চায় না। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায়। তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশ নিয়েছেন তারা আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন। তারা যেন অবদানের সুফল বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখতে হবে। রাজধানীর পৃথক দুটি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকার সিএমএম আদালতে বুধবার ভোরে হাজির করা হয় সাবেক 2 আইজিপি শহীদুল হক এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। প্রত্যেক আসামিকে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দেওয়ার পর সাবেক আইজি মামুন অধীনস্থ পুলিশ সদস্যদের তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও সাবেক 2 মন্ত্রী ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন সময়ে ছাত্র জনতার আন্দোলন দমানোরও নির্দেশ দেন। শুনানি শেষে মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বসিলা চৌরাস্তায় যে হত্যাটা হয়েছিল দোকানি আব্দুল সাইদ, তা এই হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে প্রাথমিকভাবে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে অত্র আদালতে উপস্থিত করা হয় এবং আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এই 3টি মামলায় এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। হত্যা মামলায় এই আসামিদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আসলে এই যারা হত্যা মামলায় সম্পৃক্ত করা হয়েছে, এই মামলাগুলিতে যারা প্রকৃত অপরাধী এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি সম্পৃক্ত করা হতো তাহলে ন্যায় বিচার পাওয়া হতো। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে 8 দিনের রিমান্ড দেওয়া হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। একটি দাতব্য প্রতিষ্ঠানের নামে শত কোটি টাকা হাতিয়ে নেন সাবেক আইজিপি শহীদুল হক। ক্ষমতার প্রভাবে দখল আর নিয়োগ বাণিজ্যও ছিল তার অবৈধ অর্থ উপার্জনের পথ। এমন অভিযোগ তার নিজ এলাকার মানুষের। ক্ষমতার প্রভাবে ভাইকে জনপ্রতিনিধি বানানো সহ স্বর্ণ চোরাচালানের নেপথ্যেও ছিলেন পুলিশের সাবেক এই কর্তা ব্যক্তি। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে একজন সাবেক আইজিপি 4000 কোটি বা 40,000 কোটি টাকার মালিক হবে।
এতে কোনো অবাস্তব না, মূলত এটাই ছিল বিগত দিনের স্বাভাবিক বিষয়। AKM শহীদুল হক পুলিশের সাবেক আইজিপি, শত কোটি টাকার মালিক। একসময় বাবার আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় অন্যের বাড়িতে থেকে চালিয়েছেন পড়ালেখার খরচ। পুলিশের চাকরিতে ঢুকেই ঘুরে যায় ভাগ্যের চাকা। চাকরির পরে থেকেই তাদের ভাগ্যের চাকা করতে শুরু করে। টিনের চালাঘর ভেঙে হয় তিনটি আলিশান বাড়ি, বনে যান শত শত বিঘা জমির মালিক। আইজিপি পদে পদোন্নতির পর নিয়োগ বাণিজ্য আর ভূমি দখলে মেতে ওঠেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার অতি আস্থাভাজন শহীদুল হক। বাবা মার নামে গড়ে তোলেন মজিদ জরিনা ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান। অথচ অভিযোগ রয়েছে সেই মজিদ জরিনা ফাউন্ডেশনের নামেই শুরু করেন চাঁদাবাজি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আদায় করেন শত কোটি টাকা। নজরানা আদায়ের নামে পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেই নিতেন নিয়মিত মোটা অঙ্কের টাকা। সে একটা স্কুল করছে, হাজার হাজার কোটি টাকা দেয়া খরচ করে সমস্ত জমির মেটাতন ক্রয় করছে নাকি সেটা আমরা বলতে পারবো না। শহীদুল হকের প্রভাব খাটিয়ে ছোট ভাই ইসমাইল হক এলাকায় চালাতেন সন্ত্রাসী কর্মকাণ্ড। ভোট জালিয়াতি করে দুইবার হয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা চেয়ারম্যান। স্বর্ণ চোরাচালানের মধ্য দিয়ে ইসমাইল অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও রয়েছে অভিযোগ। বিভিন্ন থানার অফিসাররা তাদের হাতের পুতুল ছিল, যখন যা কইতো তখন নিরহ মানুষের অন্যায় অত্যাচার জুলুম করত। বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য তারা জড়ায় পড়ে। দুবাইতে যে ব্যবসা আছে, ওদের প্রচুর ব্যবসা আছে, আপনি কল্পনাই করতে পারবেন না। এটা তো আমাদের দ্বারা এখনো যাওয়া সম্ভব না। তো 3,500 কোটি টাকা এই যে একটা অখাদ্য গ্রামের পরিবার, একটা উনি একদম সামান্য পুলিশের যখন এসপি ছিল, আইজি হয়েছে, তার বেতন করতো, তার স্কেল করতো, সে এত টাকা কোথা থেকে পায়। মিরপুর শহীদ স্মৃতি কলেজ থেকেও কোটি কোটি টাকা লুপাটের অভিযোগ রয়েছে শহীদুল হকের বিরুদ্ধে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। অভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদ মার্চের ঘোষণা, আইন হাতে তুলে না নেয়ার আহ্বান। দেখছেন 21 সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে বৃহস্পতিবার শহীদ মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়করা কর্মসূচি ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। কোটা সংস্কার ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। অভ্যুত্থানের পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। বৃহস্পতিবার ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি। এ উপলক্ষে কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা, যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই বোন হারিয়েছে, বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, আপনারা আমাদের সাথে আসুন। 16 বছরে দলের সংবিধানকে দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দেয়া হয়েছিল বলেও মন্তব্য করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। সংগঠনকে সংগঠিত করার জন্য বিভাগীয় ও জেলা শহরে সফর শুরু হচ্ছে বলে জানান এই সমন্বয়ক। আমরা বিভাগীয় সফর করব। আমাদের টিমগুলো আমাদের জনমত, মানুষ আসলে কি বলতে চাচ্ছে, তাদের ভাষা কি, সেটা আমরা শোনার চেষ্টা করব। আইন নিজের হাতে না তোলার আহ্বান জানিয়ে সমন্বয়করা বলেন, নতুন প্রজন্ম যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশকে সবাই স্বাগত জানাতে হবে। আমরা আগামীর বাংলাদেশে সত্যিকার অর্থে আইনের শাসন চাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাভারের আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গাজীপুরে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি এবং সড়ক অবরোধ করে। ক্ষোভের কারণে অন্তত 1.5 শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সকাল 8:30টার দিকে আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। কারখানা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন তারা। তাদের সাথে যোগ দেয় চাকরি প্রত্যাশীরাও।
এ অবস্থায় কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করেন। সেনাবাহিনী ও শিল্প পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। টিফিন বিল, তারপর ওভারটাইম কিছু বেতন, মেয়ে বেশি নেয়, ছেলে কম নেয়, এরকম অনেক ধরনের দাবি দাবা আছে। হাজিরা বোনাস, ঠিক আছে, কিছু বেতন, কিছু হলো টিফিন বিল, কোটি টাকা বিষয় আমাদের আন্দোলন আর হাজিরা বোনাস। গাজীপুরের শ্রীপুরে RAK সিরামিক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সে সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহিলা চাকরি করে পুরুষ বাসায় বসে থাকে, মেয়েদের শুধু নিয়োগ, এই কারণে ছেলেরা রাস্তাঘাটে নামছে। বালিকে তো বলে যে না নিয়োগ আমরা দিচ্ছি, কিন্তু কই নিয়োগ আমরা পাচ্ছি না, সুযোগ ফাইনাল হয়। শ্রমিকরা চলতি মাসের মধ্যে বাড়তি বেতন নিশ্চিত করা সহ 9 দফা দাবি জানায়। এছাড়া রাজেন্দ্রপুর ও ভোগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পোশাক খাতে অস্থিরতায় আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেছেন দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। বুধবার সচিবালয়ে শ্রমিক অসন্তোষ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করেন স্বরাষ্ট্র, শ্রম, আইন উপদেষ্টা সহ কয়েকজন। পরে শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিক অসন্তোষে যারাই ইন্ধন দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের ভাবমূর্তি উন্নত করতে কাজ করছে সরকার। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আপনারা যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের মনোবল ঠিক করতে সবার সহযোগিতা দরকার বলে জানান LGRD উপদেষ্টা। প্রকৃত শ্রমিকরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি করছে না। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ব্যাংক লুটে এস আলমের সহযোগী সাবেক গভর্নর রৌফ ভুয়া চুক্তি করে 12,000 কোটি টাকা লোপাট। সচিবদের 8 নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ। জাতীয় সরকার ব্যবস্থা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি, জানালেন তারেক রহমান। এবং সাবেক 2 IGP রিমান্ডে, স্বর্ণ চোরাচালানের নেপথ্যে শহীদুল, হাতিয়ে নেন শত কোটি টাকা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।